ধারাবাহিক ভিডিওতে যারা আমার ইউটিউবে আছেন এবং যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদের জন্য আমি পিছনে যে ভিডিওগুলো দিয়েছি, এগুলো হয়তো অবশ্যই খেয়াল করছেন যে কোন দেশে কী কাজ শিখবেন এবং বিদেশ কী, কেন আসবেন, কী আসা বিষয়, এগুলো নিয়ে আমি আলোচনা অলরেডি করে ফেলেছি। যারা যে দেখা দরকার প্রাথমিক ভিডিওগুলো দেখে নিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সে গুরুত্বপূর্ণ দুটো বিষয়। একটা হচ্ছে যে বাইরে যে আসবেন কী ধরনের ভিসা হতে পারে, মিডল ইস্টে সাধারণত কী ধরনের ভিসা হয়, হ্যাঁ, কী ধরনের ভিসায় মিডল ইস্টে মানুষ আসতে পারে এবং কোনটায় লাভবান হবেন এবং কোনটায় কী হতে পারে, এইগুলো নিয়ে আলোচনা। আর একটা বিষয় আছে, বিদেশে আসলে আসলে যে কাজ শিখবেন সেগুলো তো আমি আগের ভিডিওতে আলোচনা করছি, কিন্তু আজকে একটু আলোচনা থাকবে যে ভাষাগত যে কিছু একটা বিষয় থাকে, আপনাদের যে নলেজটা থাকে সেই বিষয়টা নিয়ে আমাদের আজকে একটু সামান্য আলোচনা থাকবে। তো কথা না বাড়িয়ে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ এতে আমি উৎসাহ পাই, আপনাদের সাহস উৎসাহতায় আমি সামনে আগাতে পারি। ধন্যবাদ সকলকে। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, আসলে কোন ভিসায় কীভাবে হয় এবং কী কাজ হয়, কোম্পানির ভিসা কী, ফ্রি ভিসা কী, তা পার্টনার ভিসা কী, বিজনেস ভিসা কী, এগুলো নিয়ে আমি যেতটুকু আপনার সামনে আলোচনা করতে যাচ্ছি। এর ভিতরে প্রথম হচ্ছে ভিজিট ভিসা। ভিজিট ভিসা সম্বন্ধে সকলেই জানেন, কোনো দেশের মানুষ যদি অন্য কোনো দেশে ঘুরতে কিংবা ভ্রমণে যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা ভিজিট ভিসা করে। সাধারণত মানুষের ভিজিট ভিসা এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে। এবং এরপরে আরেকটা বিষয় হচ্ছে বিষয় হচ্ছে যে স্কলারশিপ বিষয়। স্টুডেন্টরা যখন এক দেশ থেকে আরেক দেশে পড়াশোনা করার জন্য যায়, তখন সেই দেশে যাওয়ার জন্য তাকে মানে স্টুডেন্ট ভিসা করতে হয়, স্টুডেন্ট ভিসা করে যায়। এবার আরও এক ধরনের বিষয় আছে, সেটা হচ্ছে চিকিৎসা ভিসা। যেমন বাংলাদেশ থেকে সাধারণত ইন্ডিয়া বেশিরভাগ আগে যেত, সেটা হচ্ছে চিকিৎসার জন্য, চিকিৎসা ভিসা করে সেখানে যায়। আবার ডবল ভিসা আছে, যেমন আপ ডাউন ভিসা, যাবে এবং আসবে, হ্যাঁ, কাজ আছে, কাজ সেরে যাবে এবং আসবে, সেটা হয়। কিন্তু সাধারণত মিডল ইস্টে যারা আসে, এর ভিতরে দুবাইতে কিছুদিন আগে যে বিষয়গুলো চালু ছিল বেশিরভাগ সময়, সেটা ছিল হচ্ছে পার্টনার ভিসা। পার্টনার ভিসা বলতে আপনি ওখানে যাবেন, যে একজন ব্যবসায়ী আছে তার সাথে আপনার পার্টনার হিসাবে, ব্যবসায়ী হিসাবে ওখানে গিয়ে ভিসা লাগাইতে পারবেন। এরপর আপনি যা করেন, হয়তো দোকানদারি করতে পারেন, ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন, যেভাবে হোক ওনার পার্টনার ভিসা লাগাতে হবে, কারণ ওরা ফ্রি এইটা ভিসা বন্ধ করে দিয়েছে। যে বিষয়টা ছিল আর কি বলে ইমিগ্রেশন ভিসা, দুবাইতে ছিল, দুবার ইমিগ্রেশন ভিসাটা বন্ধ হয়ে গেছে। এখন আসি কাতারের ব্যাপারে। কাতারে সাধারণত যে দুইটা ভিসা চলে, সেই দুইটা ভিসার জন্য আমি আপনাদের কাছে খুবই অনুরোধ করব, মন দিয়ে লক্ষ্য করে শুনুন। এই বিষয় দুটো যদি আপনাদের কাছে পছন্দনীয় হয়, তাহলে আপনারা লাইক কমেন্টস করে আমার জানাইয়েন, আর যদি পছন্দ না হয় সেটাও জানাইয়েন, কেন কি ভুল করলাম, আমি কি বললাম। এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানির ভিসা। পৃথিবীর কোনো কান্ট্রিতে যদি আপনি যান, পৃথিবীর কোনো কান্ট্রিতে, সেটা মিডল ইস্ট হোক, ইউরোপ হোক, আফ্রিকা হোক, আমেরিকা হোক, পার্শ্ববর্তী কান্ট্রি হোক, যেখানে হোক, আপনি যেখানে যান সেখানে যদি আপনার ভিসা হয় কোম্পানির ভিসা, অর্থাৎ আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন, আবেদন করেছেন, ওই কোম্পানি আপনার আবেদন পছন্দ করে আপনার জন্য কাজ নির্ধারণ করে আপনাকে ভিসা নির্ধারণ করছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেপার। ওই কোম্পানির প্যাটে, ওই কোম্পানির প্যাটে সিল মারা, স্বাক্ষর দেওয়া সমস্ত সিস্টেমগুলো, অর্থাৎ কোম্পানি কি কি সুবিধা আপনাকে দিচ্ছে এবং আপনি কোম্পানির কাছে কি কি পাচ্ছেন, যদি ভুল হয়, মিস্টেক হয়, কি কি পানিশমেন্ট আছে, কি কি সুযোগ সুবিধা, তার ভিতরে অল্প কিছু আমি আলোচনা করি। যেমন কথা হচ্ছে, কোম্পানি আপনাকে খাবার দাবার দেবে কি না, কোম্পানি থাকার জায়গা দেবে কি না, কোম্পানি আপনার কাজে যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন গাড়ি দেবে কি না, কোম্পানি আপনাকে মেডিকেল হেলথ কার্ড করে দেবে কি না, কোম্পানি আপনাকে পোশাক আশাক দেবে কি না, কোম্পানি আপনার 2 বছরের জন্য ছুটি দেবে কি না, ছুটি দিলে টিকিট দিবে কি দিবে না, এই সমস্ত বিষয়গুলো সমস্ত আলোচনা থাকে হচ্ছে কোম্পানির ভিসায়। কথা বুঝেন কিন্তু। আপনি যদি কোনো কান্ট্রির কোম্পানির ভিসায় এই লেখাগুলো সম্বলিত একটা কাগজ পান, আর ওর উপরে যদি লেখা থাকে এমপ্লয় কন্ট্যাক্টমেন্ট, এমপ্লয় কন্ট্যাক্ট লেটার, এমপ্লয় কন্ট্যাক্ট পেপার, হ্যাঁ, এমপ্লয় কন্ট্যাক্ট হিস্ট্রি, অর্থাৎ এই ধরনের যে কোনো একটা হিস্ট্রি থাকবে, লেখা থাকবে, সেখানে এমপ্লয় শব্দটা উল্লেখ থাকবে। আচ্ছা, আপনি যেহেতু ওই কোম্পানির একজন এমপ্লয় হতে যাচ্ছেন, একজন কর্মী হতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই শব্দটা লেখাটা জরুরি। এবং নিচে আপনি অবশ্যই খেয়াল করবেন সেই কোম্পানির ওয়েবসাইট আছে কি না, মেইল আছে কি না, ফোন নাম্বার আছে কি না, যে ওই কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন, ওই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের হিউম্যান রিসোর্সের, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনের ওখানে সিল এবং সিগনেচার, ডেট, এগুলো আছে কি না, এগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। তাহলে যদি এই সংক্রান্ত আপনি পেপারগুলো পান কোনো কোম্পানিতে,
তাহলে আপনি সেখানে নির্দ্বিধায় যেতে পারেন। কারণ কন্ট্রাক্ট পেপারই হচ্ছে আপনার ভিসার পরবর্তী কার্যক্রমের একটা মূল ধারা। আপনি কাউকে দেখাইতেও পারবেন, আপনি ওই দেশের গভর্নমেন্টেও শো করতে পারবেন, দেখেন কোম্পানি আমাকে এই সুযোগ সুবিধা দিচ্ছে না। যখন আপনাকে সুযোগ সুবিধাগুলো দিবে কোম্পানি, সেক্ষেত্রে আপনার কোনো কথা নেই, আপনি এগুলো পেয়ে গেলেন, আর আপনি এগুলোর উপরেই এগ্রি হয়ে আপনার দেশ থেকে আপনি এখানে চলে আসছেন। বিষয়টা ক্লিয়ার? কিন্তু এখানে কথা আছে, যদি আপনি এই কন্ট্রাক্ট পেপারের ভিতরে বেসিক যে বিষয়গুলো এগুলো পান এবং কোম্পানির সম্বলিত কোম্পানির নিজস্ব প্যাড, সিল, সিগনেচার, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো যদি না থাকে, সেক্ষেত্রে এই পেপার, কন্ট্রাক্ট পেপার কতটা সঠিক কতটা বেঠিক এটা যাচাই করা আপনার জন্য আমি মনে করি মানে উচিত। আচ্ছা, সেক্ষেত্রে কোম্পানির যে ফোন নাম্বার থাকে, মেল থাকে এবং আপনার ওয়েবসাইট থাকে, সেখানে আপনি ঘেটে যাচাই বাছাই করে মেল দিতে পারেন, সেখানে ওয়েবসাইট ঘেটে আপনি মেসেজ দিতে পারেন। কোম্পানি আপনাকে যদি নেয় এবং সঠিক কী বলে কন্ট্যাক্ট পেপার দেয়, সে আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে, কারণ তার কাছে আপনার লিস্ট আছে, আপনার বায়োডাটা তার কাছে আছে যেগুলো আপনি আগে পাঠাইছেন। তো এই গেলেও এক ধরনের আপনার বিদেশে আসার একটা প্রক্রিয়া বা পদ্ধতি। যদি আপনি এরকম আসতে পারেন, তো সেক্ষেত্রে আমি মনে করি 99% মানুষ, মিডল ইস্ট বলেন আর অন্যান্য কান্ট্রি বলেন, তারা ভালো থাকার সম্ভাবনাই বেশি, 99% রেশিও। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশীয় যারা ভাইরা, যে ভাইরা ভিসা আমাদেরকে দেয়, 14বার বেচা কিনা করার পরে আমার কাছে গিয়ে বেচে 5 লাখ 6 লাখ, ডিমান্ড উঠতে যায় তার। এর কারণ হচ্ছে উনি 4 রাত পাল্টাইয়া এই ভিসা নিয়ে আসছে, আর এই ভিসার কোনো কন্ট্যাক্ট পেপার নাই। তাহলে আমার অবস্থাটা কী হবে? আপনি আমার কথাই ধরেন বা আপনার কথাই ধরেন না একটা কথা, আপনি যদি বিদেশ যান আর আপনার কাছে যদি কন্ট্যাক্ট পেপার না থাকে, তাহলে সে বিষয়টা কী ভিসা? সে বিষয়ে অনেকে বলে আজাদি ভিসা, অনেকে বলে ফ্রি ভিসা, হ্যাঁ, আবার এক একজন এক এক রকম বলে, বহুত নাম আছে এটার। আচ্ছা, আপনি ধরেন ফ্রি ভিসা শব্দটা আমি পরিচিত, এইটি উল্লেখ করলাম। ফ্রি ভিসা যদি আন, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা আছে? নাই। তার মানে বিষয়টা কী তাহলে? নিশ্চয়ই কোনো একটা কোম্পানি এটাকে আপনাকে দিছে, এই কোম্পানির সিস্টেমে আপনার এগেনস্টে সরকারের দেখানোর জন্য ব্যাংকে আপনার বেতন টাকা ঢালে, এবং ঢালে মানে রাখে, হ্যাঁ, মাস শেষ দেখায় যে আমি এমপ্লয়ের বেতন দিতেছি, আবার কি 2-1 দিন পরে সে উঠেই ফেলায়। আপনারা টেরও পান না যে আপনার বেতন স্যালারি ওখানে দেয় আর উঠায়, আপনাকে কিন্তু কোনো কন্ট্যাক্ট পেপার দেয় নাই। তাহলে আপনার কোথায় আছেন? আপনি ওই কোম্পানিতে কাজ করতেছেন না, আপনি আপনার নিজের মতো কাজ খুঁজে করতেছেন। বুঝেন কিন্তু বিষয়টা, আপনি আপনার কাজ নিজে খুঁজে করতেছেন, অর্থাৎ কোম্পানি আপনাকে উন্মুক্ত করে দিছে যে তুই কাজ করে খা, আমার কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে কোম্পানির লাভটা কোথায়? সেক্ষেত্রে এই কোম্পানির লাভ হচ্ছে, বছর শেষ হইলে পরেই আপনার কোম্পানির আকামা রেনু করানোর জন্য যখনই যাবেন তখন কোম্পানির 3,000 রিয়াল দিতে হবে বা 2,000 রিয়াল দিতে হবে বা তার বেশি কম দিতে হবে। এইটাই কোম্পানির লাভ। এখানে কিছু খরচ গভর্নমেন্টের আছে, বাকিটা ওনার লাভ। 100 লোক যদি এই কোম্পানিতে থাকে, দেখেন সে কতগুলো টাকা হাতায় নিতেছে ঠান্ডা মাথায়। সে কিন্তু সারা বছর আপনার কোনো সাপ্লাই দেয় নাই, একটা কাজ দেয় নাই, থাকার জায়গা দেয় নাই, খাবার দেয় নাই। আপনার যত টেনশন টাকা দিয়ে আসে, যত রকম টেনশন সব নিজের ভোগ করা লাগবো, অন্য কেউ করবে না। সেক্ষেত্রে আপনার যদি এরকম কোনো সোর্স থাকে যে আপনি গিয়া কাজের ভর্তি হতে পারবেন বা কাজের দেওয়ার মতো লোক আপনার আছে, এরকম কোনো সুযোগ আছে বা আপনি এই ধরনের কোনো কাজ জানেন, গিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ 1 মাসের ভিতরে বা 15 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে আপনার আকামা বের হবে। আকামা যেটাকে বলে কার্ড, পতাকা, হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আকামা বা পতাকা বা কার্ড যেটাই বলেন, আমার কাছে কার্ড আছে অনেকগুলো, অনেক ধরনের, যাই এগুলো না দেখাই। এই হচ্ছে আকামা, পতাকা বা কার্ড, ঠিক আছে? এই ধরনের কার্ড যেগুলা কোম্পানি, এই হচ্ছে এই দেশের আমার রেসিডেন্স, এই দেশের রেসিডেন্স কার্ড, অর্থাৎ এই দেশের আমি বসবাস করার জন্য আমাকে 1 বছর একটা টাইম দেওয়া হয়েছে। এই টাইম শেষ হয়ে গেলে আমাকে আবার রেনিউ করতে হবে। এই রেনুর টাকাটাই কোম্পানির লাভ। আসেন এবার, আপনাকে যে লোক আনছে, যে দালাল ধরে আনছে, বলছে এই কাজ আছে, সেই কাজ আছে, ওই কাজ আছে, আপনাকে নিয়ে আসছে, আসিয়া আপনাকে বলতেছে কি, থাকো কাঠ বাইরে পরে কাজ করবা। আচ্ছা যাও, কাঠ বাইরে এলো, 1 মাস বসে থাকলেন, সে 1 মাসে থাকা এবং খানা দিল, এরপর আপনি খুঁজলেন, আপনার নিয়ে নিয়ে ঘুরলো দুয়ারে দুয়ারে, ভাই চাকরি আছে, ভাই কাজ আছে, কিন্তু আপনি কি কোনো কাজ জানেন? আদৌ কি আপনি কোনো কাজ শিখে আসছেন? যদি শিখে আসে থাকেন, তাহলে কোথায় আসছেন? একটা কমপ্লিট দেশে আসছেন না ইনকমপ্লিট দেশে আসছেন? আপনাকে বুঝতে হবে। কাতার 2022 সালে খেলা হয়েছিল, মনে আছে আপনাদের? ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের আগে কাতার তার প্রয়োজনীয় গভর্নমেন্টের যত মেগা প্রজেক্ট ছিল এগুলো সব কমপ্লিট করাই নিয়েছে। এরপরে যত লোক আসে তাদের কপালে ওই রুটি, 1 টাকা দামের রুটি। 100-র ভিতরে 10 জন একটা ভালো কাজ খুঁজে পায়, 10 জন কাজ করে, আর বাকি 90 জন ওই যে 1 পিস রুটি 1 টাকা দিয়ে কিনে 3 দিন খায়।
আমি এই কথাগুলো বলতেছি বাস্তব চোখে দেখা এবং বাস্তবতার ক্ষেত্রে আমি যেখানে আসি সেই কথাগুলো বলতেছি যে মানুষ কী লড়াই করে। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, যাই হোক, এরপর আসেন, আপনার এই কার্ড ডকুমেন্ট সবই আছে, সব কিছু ওকে, আপনি কাজ জানেন না। কাজ না জানার কারণে আপনার মাসের পর মাস, বছরের পর বছর আপনার বসে থাকতে হচ্ছে, কাজ পাচ্ছেন না। আচ্ছা, কাজ যদি লইতে যান, কাজ খুঁজতে যান, তখন অফিসওয়ালা লোকজন বা কাজের সাইড লোক কী বলে, আপনি কী কাজ জানেন? আপনি তো কোনো কিছু জানেন না, বাংলাদেশ থেকে কাজ শিখে আসেন নাই। এমনকি এই লোকটার সাথে যে আপনি বলবেন যে আই নিড এ ওয়ার্ক, আমার একটা কাজ দরকার, আই এম হাংরি, আই এম ট্রাস্টি, হ্যাঁ আমি পিপাসপ্ত, আমি ক্ষুধার্ত, আপনি যে কথাগুলো বলবেন তাও জানেন না। হ্যাঁ, হয়তো আপনি জানেন, কিন্তু আপনার মতো আরও 10 ভাই আছে, আরও 50 ভাই আছে যারা জানে না এই কথাগুলো, যে বলবে একজনের জানে না। সে আসছে কোথায়? ওই যে ফ্রি ভিসা দালাল বলছে বিশাল কাজ, এক্সের কাজ খালি দৌড়ায়, এদিক দিয়ে ডাইনি ভাই খালি দৌড় মারে কাজ, মানুষ করার কোনো লোক নাই, আপনি গেলেই কাজ শুরু করে দেবেন। কিন্তু আপনি আসার পর দেন আপনার মতো লক্ষ 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 বাঙালি মানুষের মাথা মানুষে খায়, কাজ নাই, ঠন ঠন। আপনার যে যে দালাল বলছে আর নিয়ে কোনো রকমের 1 মাসের খাবার আর রুম ভাড়াটা দিয়ে সে ভাগ যেতে, এখন ফোন ধরে না, তার করবেন কি এমনি? আপনার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। ওই যে প্রথম বলছিলাম কন্ট্যাক্ট পেপার, মনে আছে দাদু? দাদু মনে আছে? বলছিলাম কন্ট্যাক্ট পেপার কিন্তু লাগবে, কন্ট্যাক্ট পেপার ছাড়া যদি আসো কী যে হবে তোমার অবস্থা, তুমি নিজে বর্ণনা করতে পারবা না, বর্ণনার ভাষা হারাই ফেলবা। যেমন আমি জ্বরের মহিয়ান বক বক করতে আছি, কথা বোঝো নি? এইরকমই ঘটনা ঘটবে। আচ্ছা, এখন কথা আসেন, তাহলে আপনার কি করা উচিত ছিল যে মিস্টেকের কারণে আজকে আপনার আমার এই দুর্ভাগা পরিস্থিতি? আচ্ছা, এখানে আমি আমার দেশের যারা গার্জিয়ান তাদেরকে আমি প্রায় সময় রিকোয়েস্ট করি, যারা যদি আমার দেশের গার্জিয়ানরা এই কথাগুলো শোনেন তো ভালো একটা আমলে নেবেন, আর যদি না শোনেন তো আমার যে ভাইরা এই কথাগুলো শুনতেছেন তারা শেয়ার দেবেন, ওনাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমার দেশ লেখাপড়া করায়, কি লেখাপড়া করায়? আমার দেশ লেখাপড়া করে মানে ব্যবসার জন্য। স্কুল ড্রেস স্কুল থেকে নিতে হইবে, খাতাপত্র স্কুল থেকে নিতে হইবে, কলম স্কুল থেকে কিনতে হইবে, ঠিক আছে? মানে সব স্কুল থেকে কিন্তু ব্যবসা করতে হইবে, প্রাইভেট পড়তে হইবে, তার কোচিং লাগবে, এক এক সাবজেক্টের জন্য 4-5টা কোচিং লাগবে, মোটা মোটা টাকা কামাই করতে হইবে, এটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে। অথচ এই লোকগুলারে যদি প্রথম থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করিয়া লক্ষ্য করা হইতো যে এই দেশের যে লোক, এই জনসংখ্যাগুলোকে জনসম্পদে পরিণত করব, এগুলো জনসম্পদ নয়। 18 কোটি 20 কোটি লোক আপনার দেশে, এগুলো আপনার বোঝা মনে করেন না, প্রত্যেকটা একটা জনসম্পদ যদি আপনার তৈরি করতে পারেন, প্রত্যেকটা জনসম্পদ। আমরা পারছি না ভাইয়া, আমাদের সরকার পারতেছে না, আমাদের যারা লালন পালন করে তারা পারতেছে না, তাদের মাথা শুধু ব্যবসা ঢুকছে। তারা মানুষগুলোকে যে মানুষ করা দরকার, এই মানুষগুলোর মাধ্যমে যে আর অনেক কিছু আসবে, এগুলো তারা একবারও চিন্তা করে না ভাই, বা অর্থাৎ আমাদের নিয়ে কেউ চিন্তা করার সময়ই নেই। আসেন, ছোটো থেকে আমি বলি, যদি একটা প্রতিষ্ঠানে, একটা প্রাইমারি স্কুলে বা প্রাইমারি মাদ্রাসায়, দাখিল মাদ্রাসা যেটাকে বলে, কেজি কিন্ডার গার্ডেন আছে, ইন্টারন্যাশনাল স্কুল, বিভিন্ন রকমের যে নাম প্রতিষ্ঠানগুলো আছে, যদি এই সমস্ত প্রতিষ্ঠানে সরকার কারিকুলাম দিয়ে দিত যেখানে এইখানে ইংলিশ, বাংলা এবং আরবি তিনোটার উপরে সমান দক্ষতা থাকতে হবে, বড় হওয়ার পরে আপনি যেটা সিলেক্ট করেন সমানভাবে দক্ষতা দিতে হবে। যেভাবে বাংলায় আমি কথা বলি, এইভাবে একটা ছেলেকে 5 পাসের ভিতরে তার সমস্ত কথাটা যেন, সে কথাগুলো আরবি টিচারে আরবি শিখাবে, ইংলিশ টিচার ইংলিশ শিখাবে, বাংলা শিক্ষক বাংলা বলবে। ওখানে 2জন টিচার লাগবে মাস্ট, একজন আরবি একজন ইংলিশ। 90% লোক বাংলাদেশের মিডল ইস্টে আসে, মিডল ইস্টের ভাষা কি আপনার দেশের ভাষা? হ্যাঁ, নোয়াখালী ভাষা, বরিশালের ভাষা, কুমিল্লার ভাষা, কোড়ে চিটেঙ্গে ভাষা? না দাদু, না না না, সমস্ত ভুল ধারণায় আছেন। বড় হইলে বিদেশ পাঠাই দেবেন, বিদেশ যাই করবে কি এই লোকটা? কথাও তো বলতে পারবে না, বিদেশের ভাষা তো আপনার দেশের ভাষা না। 3 মাসের একটা কোর্স করে যে পাঠাবেন তাও পাঠান না, যেটা ভাষা শিক্ষা পাঠাইবেন, করবেটা কি লোকটা? বলবে কেমনে যে আমি ক্ষুধার্ত? পারবে না বলতে। এদেশে ভাষা কি? আরবি। যদি আরবি জবান হন এদেশে, আপনার সোনায় সোহাগ, এদেশে আরবি চলে না, চলে না, কে বলছে চলে না? বাঙালির সাথে আরবি চলে না। আপনি যখন দেখবে আপনি বাঙালি, আপনার কাছে আরবি আসবে না, কেন? ও জানে ও বাংলা। ও যখন দেখবে ও ইন্ডিয়ান, তখন কিছু ঘেসবে, কারণ ওর ভিতরে কিছু যোগ্যতা আছে। ওই যে ইন্ডিয়ানরা কাজ শিখেন ছাড়া পাঠায় না, কন্ট্যাক্ট ছাড়া পাঠায় না, ইন্ডিয়ানরা এরকম ফ্রি ভিসায় লোক পাঠায় না, ঠিক আছে? নেপালের এরকম ফ্রি ভিসায় লোক পাঠায় না, আছে হয়তো বা কিছু, কিন্তু নগণ্য, খুবই কম। পাকিস্তানিরা আসে আবার বেশি, ঠিক আছে? বাংলাদেশে তো এককালে অ্যাভেলেবেল, আল্লাহর নাম লইয়া ছাড়িয়ে দেয়, খুব বোঝা আমরা বাংলাদেশের জন্য। আচ্ছা, এবার শুনলাম যে পয়েন্টে ছিলাম, কথা তো অনেক, আসলে একটা বলতে গেলে আর অনেক কথা চলে আসে, কারণ বাস্তবতার মুখোমুখি তো অনেক কথা চলে আসে। এবার আসেন,
যে আপনি ভাষাগত দিক থেকে আরবি ভাষায় আরবি দেশে আসেন, আপনি 3 মাসের কোর্স ছাড়া যদি সরকার আপনাকে ভিসা দিয়ে দেয়, তাহলে তো আপনি সহজে ঢুকে গেলেন। আর যদি 3 মাসের কোর্স করাই আপনাকে পরিপক্ক করায়, 3 মাস কিংবা 6 মাসের কোর্স করাইয়া, হ্যাঁ, সরকার যদি কাজ শিখিয়ে এই কাজের মাধ্যমে আরবি এবং ইংলিশ দুটোকেই যদি স্ট্রং করে আপনাকে ছাড়তো, এই দেশে আপনারও ইন্ডিয়ানদের মতো ডিমান্ড হতো। আপনি ওই যে আগে একটা বিষয় বলছি, আপনার ক্রেন অপারেটর থাকতেন যেখানে 5,000 6,000 রিয়াল বা দিরহাম বেতন, আপনি নিচে রিগারে 2,000 টাকা বেতনে চাকরি করতেন না, আপনার ওইটাই থাকতো। কারণ যখনই আপনি জিজ্ঞেস করতো হোয়াট ইউ নো, তুমি কী জানো, তখন আপনি বলতে পারতেন আই নো ক্রেন অপারেটর, ক্রেন অপারেটিং, আই এম এ ক্রেন অপারেটর, আই নো দ্য ক্রেন অপারেট। আপনি বলতে পারতেন। যখনই আপনি কথাটা বলতে পারবেন, তখনই ও বুঝবে যে না এর ভিতরে কিছু মাল আছে, তখন আপনাকে আলাদা করবে, সিলেক্ট করবে। আর যখনই আপনি বলবেন যে তার মানে বুঝতে পারতেছে সে বাংলা ছাড়া কোনো জবান আর জানে না, তখন আপনাকে কী করতে হবে? ওই যে না খাই থাকা, ওই যে টক্কর টক্কর করা, দুয়ারে দুয়ারে ঘোরা, এক খবুজ কিনে 3 দিন খাওয়া, একই খাইনি। আচ্ছা, আমি একই কথা বারবার বলতে চাই না, আমাকে পরামর্শ দেবেন আপনারা, আমার আর কী ধরনের ইনফরমেশন আপনাদের দিলে আপনাদের উপকার হবে, এটা আমার কমেন্টসে আপনারা লেখেন। এবার আসেন, কী বললাম, ভাষাগত দিক থেকে ইংলিশ যেতটুকু মোটামুটি বাংলাদেশে চালু আছে বা বড় হওয়ার পরেও করে কী বলে ট্রাই করে না, আরবিটা মোটেই করে না। আরে ভাই, আপনি তো মিডল ইস্টে আসবেন, আপনাকে 3 মাসের জন্য অবশ্যই আরবি কোর্স করতে হবে, না করে সে তো কথাই বলতে পারবেন না। আরবি জানা থাকলে আপনি সিভিতে লিখতে পারতেছেন আরবি, ইংলিশ, হিন্দি তো এখনকার পাশের কান্ট্রি হিন্দি, হিন্দি ফিল্ম দেখতে দেখতে বলা পান হিন্দি পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আরবি এবং ইংলিশটা আপনার বেসিক নলেজের সাথে থাকা উচিত, উচিত এবং উচিত। না থাকলে আপনি বিপদগ্রস্ত, মনে রাখবেন। আপনি এই আরব কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে ঢুকবেন, ইংলিশ লাগবেই, ইন্টারন্যাশনাল ইংলিশ অবশ্যই লাগবে। আপনি যদি মনে করেন যে বাংলা চেতনালয় ঘুমাইবেন, শুধু বাংলা আপনার মাতৃভাষা, অবশ্যই আমি তাকে শ্রদ্ধা করি, আমার দেশের ভাষা, আমি যে ভাষায় কথা বলি, এটা আমাকে শ্রদ্ধা করতেই হবে 100%। সকলকেই সকল দেশের মাতৃভাষা সম্বন্ধে শ্রদ্ধাশীল হতে হবে, এটা ঠিক আছে। কিন্তু এর পাশাপাশি আমি যে অন্য কিছু করবো না বা অন্য কিছু করতে পারবো না, এটা তো ঠিক না ভাই, এটা তো একদম ঠিক না। আমি বুঝলাম সরকারের দায়িত্ব আছে, সরকার করে না, কিন্তু বাংলাদেশে কি এমন কোনো লোক নাই, কেউ কি নাই যে উদ্যোগ নিয়ে এগুলো করতে পারে? একজন লোক দাঁড়ান না রে ভাই, সরকারকে পরামর্শ দেন না যে আপনি ভুল করতেছেন। ভাষা শিক্ষা ছাড়া বিদেশে পাঠালে কষ্ট হচ্ছে, আমরা কথা বলতে পারি না, ফরেনারদের সাথে আমরা কথা বলতে পারি না, ইন্টারভিউ দিতে পারি না, ভালো কাজ খুঁজে নিতে পারি না, বলেন না রে ভাই একজনে, বলেন। কেউ বলতেছেন না, যার যার মতো করে এবার চলছে গাড়ি। ওই যে সিস্টেম, মানে একটা জিনিসের দাম 5 টাকা, সেখানে দাম বাড়ান দরকার, মানে অনেক দিন ধরে লেভেলে রয়েছে না, শরীরে ভালো লাগে না, না বাড়াইলে 1 টাকা বাড়াইলে হয়ে যায়, সেখানে বাড়ায় কত 10 টাকা। এবারে হাঙ্গামা শুরু হয়, ঝামেলা শুরু, কমায় 5 টাকা, বাড়লো কত 4 টাকা, অটোমেটিক বাড়িয়ে গেল। বাড়ানোর কথা ছিল কত 1 টাকা, সিস্টেম বাড়াই দিল 4 টাকা। এই হলো আমার দেশ। এইগুলো না করিয়ে, এই পোংরামি বুদ্ধি মাথার মধ্যে না নিয়া, বিদেশ যারা আসবেন, যারা বিদেশ পাঠাবেন, 3টা জিনিস অবশ্যই আপনি মাথায় রাখবেন। আমি ছোট মানুষ, আমার এই কথাটা মনে রেখেন, কারো না কারো উপকারে আসবে ভাই। বিদেশ গেলে আপনি দক্ষ কি অদক্ষ, এটা সবার আগে চিন্তা করবেন। যদি অদক্ষ হন, আপনি কোন বিষয়ে বিদেশ যেতে চাচ্ছেন ওই বিষয়ে আপনি দক্ষ হন। 2 নম্বরে আপনার ভাষাগত দিক, আপনি যে বিষয়ে কাজে যাচ্ছেন ওই সম্বন্ধে, আপনার নিজের সম্বন্ধে, আপনার দেশ সম্বন্ধে কথা বলার যোগ্যতা আপনার লাগবে। আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন, যদি আরব কান্ট্রি যান, আরবি ভাষাটা মাস্ট আপনার জন্য বাধ্যতামূলক। যদি ইউরোপ কোনো কান্ট্রিতে যান, সেখানে ইংলিশটাই আপনার জন্য বাধ্যতামূলক। ঠিক আছে, এ হলো 2টা। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে লিগ্যাল এবং বৈধ। আপনি কোন বিষয়ে যাচ্ছেন, কোম্পানির বিষয়ে যাচ্ছেন, কন্ট্রাক্ট পেপার করে যাচ্ছেন, নাকি আপনি ফ্রি ওই মুক্ত বিষয়ে যাচ্ছেন, গিয়ে আপনি খুঁজে কাজ নেবেন। এই 3টা বিষয় অবশ্যই অবশ্যই আপনার মনে রাখবেন। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে গেলেও যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি মনে করি আপনাদের হাজারো প্রশ্নের উত্তরের ভিতরে আছে, আমি মনে করি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, আপনাদের এরকম ভালো ভালো কিছু ইনফরমেশন আমি দিতে পারি। নেক্সটে আমি আরও অনেক ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আবারও আমার জন্য দোয়া করবেন, পজিটিভ হিস্ট্রি চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সকলকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।